পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ, পর্ব সংখ্যা 43। সৌম্য ভেতরে এসে সোফার সাথে হেলান দিয়ে মেঝেতে বসলো। ডান পা উঁচু করে রেখে ডান হাতের উপর মেলে রাখে। ইরা ধীরে ধীরে সৌম্যর পাশে বসে মৃদু স্বরে ডাকে, সৌম্য। ইরার কণ্ঠে সৌম্য ঘাড় ঘুরিয়ে একবার ইরার দিকে তাকায়। সৌম্যর চোখ জোড়া টকটকে লাল। ইরা সৌম্যর চোখ থেকে ভয় পেল। ঢোক গিলল মেয়েটা। সে কিভাবে সান্ত্বনা দেবে, কি বলবে বুঝতে পারছে না। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার হাত টেনে ইরাকে তার পাশ ঘেঁষে বসালো। এরপর ইরার কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। মিনিট দুই পর ভারী গলায় বলে, মায়ের কথা খুব মনে পড়ছে ইরাবতী। সৌম্যর অসহায়ত্বে ঘেরা কথা শুনে ইরার চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য আবারও বলে, আমাদের গ্রামে থেকে আমার জীবনের আজকেই প্রথম বাজার থেকে মাছ কিনেছি। এটুকু বলে সৌম্য আবারও থামলো। এরা অবাক হলো সৌম্যর কথায়। সৌম্য বলে, মাছ ধরা আমার নেশা ছিল। মা বেঁচে থাকতে এমন কোনো দিন ছিল না যেদিন আমি বিলে নয়তো নদীতে মাছ মারতে যাইনি। মাঝে মাঝে ফিরতে রাত হলে নয়তো পড়া ফাঁকি দিয়ে মাছ মেরে বাড়ি ফিরলে মা লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসতো। বাবা এগিয়ে এসে মাকে আটকাতো, বলতো, আমার ছেলেকে মারার জন্য লাঠি ওঠানোর সাহস কোথায় পেয়েছো? ও মাছ ধরে এনেছে, একটু পর ঠিকই তো মাছ কাটতে বসে যাবে। এখন ওকে মারছো কেন? কথাগুলো বলে সৌম্য একটু হাসলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি, মিলিয়ে গেল। ঢোক গিলে বলে, কিন্তু মা মারা যাওয়ার পর আর মাছ মারার সময় পাইনি। তবুও মাঝে মাঝে যেতাম পেটের দায়ে। রাত 12টার পর বাড়ি ফিরলেও মা আর আসতো না লাঠি নিয়ে তাড়া করতে। বাবাও আর খোঁজ নিত না। পড়ার টেবিলে না বসলে মা আগে কানের কাছে এসে কানের 12টা বাজিয়ে দিত। আমি রেগে বলতাম, তোমার ঘ্যান ঘ্যান না করলে কি দিন যায় না? আমার কথা শুনে মা আমাকে আরো কয়েকটা ধমক দিত। কখনো কখনো কান টেনে দিত আচ্ছা মতো। অথচ কয়েকদিনের ব্যবধানে আমি একবারও পড়ার টেবিলে না বসলে মা এসে আর কানের কাছে ঘ্যান ঘ্যান করতো না, কোনো কথাই বলতো না। বনু কত কেঁদেছে, কত ডেকেছে, আমি মাকে কত ডেকেছি, অথচ মা একটাবার আমাদের একটুখানি দেখা দিতেও আসেনি। আজও আসেনি। সৌম্যর গলা বেঁধে আসে। ইরার চোখ জোড়া টলমল করে ওঠে। তার ভীষণ কান্না পাচ্ছে। সৌম্য কখনো তাকে নিজেকে একটুও প্রকাশ করেনি। ইরা জানে সৌম্য ভীষণ চাপা, কিন্তু আজ সৌম্যর এই ক্ষতগুলো শুনে তার বুক ভেঙে আসছে। সৌম্য নিজেকে সামলে ভাঙা গলায় বলে, তুই আমার জীবনে আসার আগে আমার দুটো পৃথিবী ছিল, আমার মা আর বনু, যাদের একজন চিরতরে হারিয়ে গেছে। হঠাৎ তুই জীবনে এলি হারিয়ে যাওয়ার জন্য। তোর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার বাঁচার পথগুলো আরো কঠিন হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম তুই আমার না। জীবনের প্রতি বিতৃষ্ণা এসেছিল, কিন্তু আমাকে বাঁচতে হতো। আমার বনুর যে আমি ছাড়া কেউ ছিল না। এটুকু বলে সৌম্য ঢোক গেল। এরপর বলে, মায়ের মতো করে তোরা যেন কখনো হারিয়ে যাস না ইরাবতী। ইরার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, ছোট ফুপি অনেক ভালো ছিল, তাই না সৌম্য? সৌম্য ঢোক গিলে মলিন হেসে বলে, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আর মা মানুষকে ক্ষমা করার জন্য মুখিয়ে থাকতো। কিছু দূরে আসমানি নয়ন দাঁড়িয়েছিল। সৌম্যর বলা কথাগুলো শুনে ভদ্রমহিলা কিছুক্ষণ পর পর শাড়ির আঁচলে চোখ মুছতে থাকে। তার ছোট বোন তো অনেক আগেই হারিয়ে গিয়েছে, অথচ এই ছেলে মেয়ে দুটো কতই না কষ্ট করেছে। এসব ভাবলেই আসমানি নয়নের দম বন্ধ লাগে। কষ্টটা তখন কয়েকশো গুণ বেড়ে যায় যখন মনে হয় এই ছেলে মেয়ে দুটোর বিতৃষ্ণায় ঘেরা জীবনটাকে নরক বানাতে তার স্বামী আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। আসমানি নয়ন আর এখানে দাঁড়ালেন না। দ্রুত পায়ে তার ঘরে গিয়ে দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। দুহাত গ্রিলে রেখে মাথা ঠেকিয়ে চোখ বুজে নেয়। তাদের খুব সুন্দর একটি পরিবার ছিল। মা মারা যাওয়ার পর বাবা, বড় ভাইজান তাদের 3 বোনকে একটু মায়ের অভাব বুঝতে দেয়নি। কত সুন্দর পরিবার ছিল তাদের। হঠাৎ একদিন জ্যোৎস্না পালিয়ে গেল, আর সেদিন থেকেই তাদের জীবন এলোমেলো হয়ে গেল। বাবা মারা গেল, ভাইজানের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কতগুলো বছর এভাবেই পার হয়ে গেল। হঠাৎ একদিন খোঁজ পেল তার ছোট বোনের এক মেয়ে আছে। সে ছুটে গেল মেয়েটির কাছে। গিয়ে খবর পেল ছোট বোন আরো অনেক বছর আগে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গিয়েছে। বোনের মেয়েকে ছেলের বউ করে আনলো। ভাবলো এবার হয়তো একটুখানি সুখ মিলবে, কিন্তু হলো না। সেখানেও শান্তি মিলল না। তার ঘরে বসে তারই স্বামী ছেলে মেয়ে দুটোকে কতভাবে মারতে চাইলো। তার বোনের ছেলে মেয়ে বাঁচলেও কতগুলো নির্দোষ মানুষ ঝরে গেল।
তার ভাই যেন আর রইল না। সবশেষে তার স্বামী নিজে ওপারে চলে গেল। মাঝে 1 বছরে আকাশের বাবা কতবার অসুস্থ হয়েছে, সে কখনো কখনো এগিয়ে গিয়েছে, আবার কখনো এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছে, আবার কখনো চুপচাপ নিজেকে বেঁধে দাঁড়িয়ে থেকেছে। কিন্তু শেষবার অসুস্থ হয়ে একেবারেই উপরে চলে গেল। যদি সে বুঝতো আকাশের বাবা সেদিন মারা যাবে, তবে সে হয়তো আরো আগে ভাগে এগিয়ে যেত। কিন্তু সে তো বুঝতে দেরি করে ফেললো। সে বুঝতে পেরে এগিয়ে গেলে সেই মৃত মানুষগুলোকেই বা কি জবাব দিত? তার স্বামী তাদের মেরেছে, আর সে তার স্বামীকে বারবার বাঁচিয়েছে। এর চেয়ে এটাই ভালো হয়েছে। সে না বুঝে দাঁড়িয়েছিল। একটু পর আবারও উঠে দাঁড়াবে ভেবে সে এগোয়নি। ভেবেছিল লোকটা আবারও কখনো তাকে ডাকবে। সে পাশে না বসলেও দূর থেকে একবার তার স্বামীকে দেখবে, একবার সে ডাক শুনবে। কিন্তু এসব তো অন্যায় হয়ে যাচ্ছিল। এজন্য হয়তো আল্লাহ নিজেই লোকটিকে নিয়ে নিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে আসমানি নয়নের বন্ধ চোখের পাতা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। সে আর শক্ত থাকতে পারে না। কতগুলো আপন মানুষ চোখের সামনে থেকে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আজকাল তার ভীষণ ক্লান্ত লাগে। কেন যেন আর বাঁচতে ইচ্ছে করে না। মনে হয় তার ছেলে মেয়েদের তো গতি হয়েছে, এবার আল্লাহ তাকে ছুটি দিয়ে দেয়। সন্ধ্যার পরপরই ইরার মা ইরার 3 জন কাজিনকে নিয়ে সৌম্যদের গ্রামে এসেছে। ইরার কাজিন 2 জন মেয়ে আর 1 জন ছেলে, যার নাম ইহাব। সৌম্য আবারও বাজারে যাবে। সে জানতো না ইরার মায়েরা আসবে। হঠাৎ করেই এসেছে। বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে উঠানে আসে। পিছু পিছু ইরা আসলে সৌম্য দাঁড়িয়ে গিয়ে বলে, ভেতরে যা। ইরা বলে, কেন? সৌম্য উঠানে বসা সবার দিকে তাকালো। কাউকে নিয়ে তার সমস্যা নয়, কিন্তু ওই ইহাব ছেলেটাকে তার পছন্দ হচ্ছে না। আসার পর থেকে কয়েকশো বার যে ইরার পিছে ঘুরঘুর করেছে, আর ইরাও সাই দিয়ে। সৌম্য বলতেও পারছে না, সইতেও পারছে না। কিন্তু এখানে ইরা থাকলে ওই ছেলে পারলে ইরার কোলে উঠে বসবে। সৌম্য এবার না পেরে বলে, ইহাব ছেলেটাকে আমার ভালো লাগছে না, তুই ওর থেকে দূরে থাক, আমার রাগ উঠছে। মেহমান বলে অনেকবার কন্ট্রোল করেছি। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হঠাৎ ফিক করে হেসে বলে, আরে ও আমার নিজের ভাইয়ের চেয়ে আপন। তাছাড়া আমি ওর চেয়ে অনেক বড়। তুই কি পাগল? কি সব ভেবে বসে আছিস? সৌম্য বিরক্ত কণ্ঠে বলে, যা ভাবার ভাবছি, তুই ওর থেকে দূরে থাক। তখনই আসমানি নয়ন এগিয়ে এসে বলে, আব্বা তুমি এখনো যাও নাই? রাত হইয়া যাইব তো। সৌম্য মৃদু স্বরে বলে, জি যাচ্ছি। এরপর সৌম্য বাইরের দিকে যায়। আসমানি নয়ন ইরার হাত ধরে ডান দিকে যায়, যেখানে সবাই বসে আছে। সৌম্য একটু পর পর পিছু ফিরে দেখছে। ইরাকে আবারও ওই ছেলের দিকে যেতে দেখে রাগ হলো। সে বুঝতে পারছে ওরা ভাই বোন ভাবে একে অপরকে, তবুও নিজের তো নয়। সৌম্যর হিসাব আকাশ ও ইরার কাজিন, কিন্তু ইরা আকাশের সাথে কত ডিস্টেন্স রাখে, আর ওই ছেলেটার সাথে 1 ইঞ্চিও ডিস্টেন্স রাখে না, যেটা সে একদমই নিতে পারছে না। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যর অবস্থা দেখে একটু হাসলো। ভালোই লাগলো সৌম্যর এই কাজ। ওদিকে সৌম্য ঘাড় ঘুরিয়ে ইরা আর ইহাবের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে সামনে আকাশের সাথে ধাক্কা খায়। সৌম্য দ্রুত সামনে ফিরলে আকাশকে দেখলো। আকাশ ভ্রু কুঁচকে বলে, বাড়ি বউ রেখে যেতে ইচ্ছে করছে না? সৌম্য বিরক্ত চোখে তাকায়। কিছু একটা ভেবে বলে, বউ না, বনু। বনুর জন্য চিন্তা হচ্ছে। ইরার একটা ছেলে কাজিন এসেছে, ওই শুধু বোনের দিকে নজর দিচ্ছে, তাই টেনশন হচ্ছিল আর কি। আকাশ সিরিয়াস হয়ে বলে, সিরিয়াসলি? সৌম্য মনে মনে হেসে উপর থেকে গম্ভীর গলায় বলে, আমার তো তাই মনে হলো। আকাশ সৌম্যকে পাশ কাটিয়ে দ্রুত উঠানের দিকে এগিয়ে গেল। সৌম্য প্রফুল্ল মনে এগিয়ে গেল বাজারের দিকে। সে তো থাপ্পড় মারতে পারছে না। আকাশ ভাইয়া ছেলেটাকে 2-1টা থাপ্পড় দিলে দিবে। সৌম্যর ভালো ছাড়া খারাপ লাগবে না। আকাশ উঠানে এসে আশেপাশে তাকিয়ে দেখলো সন্ধ্যা এখানে আছে কিনা। দেখতে না পেয়ে বুঝলো সন্ধ্যা বাড়ির ভেতরে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহাবের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে, নাম কি তোমার? ইহাব ফোনে মগ্ন ছিল। পাশে কারো কণ্ঠ পেয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশকে সালাম দেয়। অতঃপর তার নাম বলে। আকাশ সালামের উত্তর নেয়। ইহাব পা থেকে মাথা পর্যন্ত দেখলো আকাশ। এই ছেলে তো তার চেয়ে অনেক ছোট, কিন্তু তার বউয়ের চেয়ে বড় মনে হচ্ছে। তারপর ইহাবের উদ্দেশ্যে বলে, ইহাব তোমাকে আমার সুবিধার লাগছে না। কথাটা শুনে ইহাব থতমত খেয়ে তাকায়। আকাশের দৃষ্টি দেখেই বেচারা দোনমনে করছিল। এখন আকাশের এই কথায় ছেলেটা 2 হাতে একবার শার্টের কলার টানে, আরেকবার শার্টের নিচ দিকে টানে। অতঃপর বলে, কেন ভাইয়া? আকাশ একটি চেয়ার টেনে বসে, ডান পা বাঁ পায়ের উপর তুলে রাখে, ডান হাতে ডান হাঁটুর বরাবর সোজা করে রেখে বলে, গার্লফ্রেন্ড আছে?
ইহাব ঢোক গিল। এটা ইরা আপুর বড় কাজিন, তার ব্যাপারে এভাবে খোঁজ নিচ্ছে কেন? ভাবনা রেখে মিনমিন করে বলে, নেই ভাইয়া। আকাশ সাথে সাথে বলে, তাহলে তো প্রবলেম। আকাশের কথা ইহাব চোখ বড় বড় করে তাকায়। গার্লফ্রেন্ড না থাকলে সবাই ভদ্র বলে, আর এদিকে তার গার্লফ্রেন্ড না থাকায় আকাশ এটাকে প্রবলেম বলছে। ইহাব এমন কথাই প্রথম শুনলো। আকাশ আবারও বলে, তোমার পছন্দের মেয়ে আছে? ইহাব আবারও মিনমিন করে বলে, নেই ভাইয়া। আকাশ চেয়ারে গা সামান্য এলিয়ে দিয়ে বলে, আচ্ছা, দূরে থাকবে। ইহাব ভ্রু কুচকে বলে, কার থেকে দূরে থাকবো ভাইয়া? আকাশ রেগে তাকালে ইহাব মাথা চুলকে অবুঝ গলায় বলে, জি ভাইয়া, দূরে থাকবো। প্রায় 1 ঘন্টা পেরিয়েছে। আকাশ উঠানের একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে খুব সিরিয়াস ভাবে। ইরা বাড়ির ভেতরে গিয়েছিল, মাত্র বেরিয়ে এসে দেখলো তার দুজন কাজিন একে পাশে দাঁড়িয়ে আছে। ইরা তাদের দিকে এগিয়ে এসে দাঁড়িয়ে পিছন থেকে ডাকতে গিয়ে থেমে যায়। দুজনের কথোপকথনে একজন বলছে, ইরা আপুর বরের গায়ের রংটা দেখেছিস? ইরা আপু ধবধবে ফর্সা, আর ইরা আপুর বর কত কালো। ইরা আপুর পাশে ওই ছেলেকে একটুও মানায় না। ইরা আপু অনেক বোকা, কত বড়লোক সুন্দর ছেলে ফেলে এই গ্রামের কালো ছেলেকে এসে বিয়ে করেছে। অপরজন বলে, ঠিক বলেছিস, ইরা আপুর বাবা নাকি ওই আকাশ নামের ছেলের সাথেই ইরা আপুর বিয়ে ঠিক করেছিল। আকাশ ছেলেটা আর ইরা আপু দুজনেই কত ফর্সা আর কি সুন্দর, সাথে আকাশ ভাইয়া অনেক বড় লোক। ইরা আপুর সাথে আকাশ ভাইয়াকে একদম পারফেক্ট লাগতো। কথাগুলো শুধু ইরার কানে যায়নি, একটু দূরে দাঁড়ানো আকাশের কানেও গিয়েছি। ইরা আকাশ দুজনেই দুজনকে খেয়াল করতেই একে অপরের দিকে তাকায়। দুজনেই অস্বস্তিতে পড়ে যায়, যদিও তারা এখন একে অপরকে একদম নিজের ভাই বোন মনে করে। সেখানে এরকম কথা উঠলে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আবারও ওরা কাজিনের কথায় কানে আসে। আমার তো ওই আকাশ ভাইয়ার জন্য বেশি আফসোস হয়। কি সুন্দর একটা ছেলে, অথচ বউটা যেমন কালা, সাথে বোবা। ইরা আপুর চেয়ে আকাশ ভাইয়া বেশি ঠকেছে। এতক্ষণ আকাশ ততটা না রাখলেও এবারের কথায় আকাশ এটাকে বোম হয়ে যায়। তার সন্ধ্যা মালতীকে নিয়ে উপহাস করার সাহস সে কাউকে দেয়নি, আর এই দুদিনের মেয়েরা এসে তার সন্ধ্যা মালতীকে নিয়ে কথা বলছে। ফোন ডান হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে জ্বলন্ত চোখে তাকায় মেয়েগুলোর দিকে। তেড়ে যেতে নিলে পিছন থেকে আসমানি নেওয়ান আকাশকে টেনে খানিকটা দূরে নিয়ে যায়। তিনি মেয়েগুলোর কথা শুরু থেকে না শুনলেও লাস্ট কথাগুলো শুনেছে, আর বুঝেছেও আকাশ রেগে গিয়েছে। আকাশ দাঁতে দাঁত চেপে মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমায় ছাড়ো। আসমানি নওয়ান আকাশকে বোঝানোর স্বরে বলে, আব্বা, রাগ কমাও, ওরা সৌম্যর বাড়ির মেহমান। এইখানে এসে অপমানিত হয়ে গেলে সৌম্যর মান যাইব। মাঝে মাঝে পরিস্থিতি বোঝা লাগে আব্বা। আকাশ হঠাৎ চিৎকার করে বলে, বুঝবো না আমি পরিস্থিতি? কেউ আমার সন্ধ্যা মালতীকে নিয়ে বাজে কথা বলবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? এমন বান্দা আমি নই। বেয়াদবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো একদম। আকাশের চিৎকারে উঠানে বসার সবাই আকাশের দিকে তাকায়। ইরার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে আসমানি? আসমানি নওয়ান আকাশের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আকাশ, ঘরে যাও। আকাশ উঠানে পেতে রাখা একটি চেয়ারে জোরে সোরে লাথি বসায়। চেয়ারটি কয়েক হাত দূরে গিয়ে পড়ে। আকাশ আর এখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে যেতে বিড়বিড়িয়ে বলে, বালের মেহমান, থাকবই না এখানে। ইরার মা ইহাব অবুঝ নয়নে চেয়ে রইল। ইরার কাজিন দুটো বারবার ভীতি ঢোক গিলছে। আকাশ যে তাদের কথা শুনে নিয়েছে তারা বুঝেছে। এদিকে ইরা এগিয়ে এসে তার দুজন কাজিনের উদ্দেশ্যে শক্ত গলায় বলে, আমার স্বামীকে নিয়ে কি যেন বলেছিলে? মেয়ে দুটো ঢোক গিলল, বুঝলো ইরাও শুনে নিয়েছে তাদের কথা। ইরা এমনিতে ভালো হলেও রেগে গেলে তারা ভয় পায় ইরাকে। তারা জানে ইরা খুব জেদি, সাথে তেজি। ইরা দুজনকে চুপ দেখে আবারও রাগান্বিত স্বরে বলে, কি হলো, বল, কি বলছিলে? মেয়ে দুটো কেঁপে ওঠে। এরারা সহ্য হলো না। তার থেকে ছোট ছোট মেয়ে হয়ে তার সম্মুখে নিয়ে এসব বাজে কমেন্ট করবে আর সে চুপ থাকবে? এমন কখনো হয়নি, আজও হলো না। ইরা চোখের পলকে ডান পাশের মেয়েটিকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। ইরার কাজে সকলে হতভম্ব হয়ে যায়। ইরার মা অবাক হয়ে বলে, ইরা, কি করছিস? ইরার শরীর রাগে কাঁপছে। সৌম্য কয়েক হাত দূরে ছিল। উঠোনে ইরাকে তার কাজিন কিভাবে মারতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসেছে। হাতের বাজারগুলো আঙিনায় রেখে ইরার পাশে এসে দাঁড়িয়ে অবাক হয়ে বলে, কি হয়েছে ইরাবতী? যে মেয়েটি থাপ্পড় খেয়েছে সে মাথা নিচু করে আছে। পাশের মেয়েটির কেন যেন ভীষণ রাগ হলো। সৌম্যকে দেখে রাগটা আরও বাড়ল। নিজের ভয় আপাতত সরিয়ে রেখে ইরার দিকে চেয়ে বলে, আমরা তো সত্যি কথাই বলেছি ইরা আপু। তোমার স্বামীর গায়ের রং কালো হলে সেটা আমরা বলতে পারবো না? নাকি কালো হলেও তোমার স্বামী বলে তাকে আমাদের সাদা বলতে হবে? তাছাড়া এই অজপাড়া গ্রামে তোমার স্বামীর মতো খ্যাত মানুষই থাকে জানি।
তুমিও তার সাথে থেকে থেকে এরকম হয়ে যাচ্ছ। আম এটুকু বলতেই ইরা প্রথম মেয়েটির চেয়েও এই মেয়ের গালে গায়ের জোরে থাপ্পড় মেরে দেয়। সৌম্য এতক্ষণ মেয়েটির কথায় তবদা খেয়ে শুনছিল। হঠাৎ ইরার থাপ্পড়ে ধ্যান ভাঙে। ইরা আবারও তেড়ে যেতে নিলে সৌম্য ইরাকে টেনে পিছন দিকে সরিয়ে আনে। ইরার আগে কাঁপতে কাঁপতে বলে, বেয়াদব দুটো, 200 বার জন্মালেও আমার স্বামীর মতন হতে পারবি না তোরা। আমিও দেখবো কোন লাট সাহেবের সাথে তোদের বিয়ে হয়, জানোয়ার। সৌম্য ডান হাতে ইরার মুখ চেপে ধরে। আসমানি নাওয়ানের উদ্দেশ্যে বলে, মা ওখানে বাজারের ব্যাগ রেখেছি, আমি ভেতরে যাচ্ছি। আসমানি নাওয়ান দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, যাও আব্বা। সৌম্য আর এখানে দাঁড়ালো না, ইরাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে গেল। ইরার মা ইহাব দুজনেই থতমত মুখে চেয়ে আছে। এতক্ষণ এইখানে কি হলো সেসব হজম করতে পারছে না। সৌম্য ইরাকে নিয়ে ঘরে এসে দরজা আটকে দেয়। ইরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ইরাবতী? ওরা আমাদের মেহমান, মেহমানদের সাথে এমন ব্যবহার করতে নেই, তুই জানিস না? ইরার মাথা নিচু, তার খারাপ লাগছে। সে কখনো কল করেনি তার দিক থেকে সৌম্যকে কেউ কথা শোনাবে। ওরা সৌম্যকে কত ছোট করে কথা বলেছে, ভাবলেই ইরার কান্না পাচ্ছে। ইরাকে চুপ দেখে সৌম্য ইরার কাঁধে হাত রেখে ডাকে, ইরাবতী। ইরা মাথা তুলে তাকায়, ডান হাত বাড়িয়ে সৌম্যর গালে রেখে বলে, আমার চোখে তুই ভীষণ সুন্দর সৌম্য। সৌম্য চুপচাপ চেয়ে রইল ইরার দিকে। ইরা আবারও বলে, তোর গায়ের রং আমার খুব পছন্দের। সৌম্য এবারেও চুপ থাকলো। আসলে ইরা একটু বেশিই ফর্সা, সেই তুলনায় সে শ্যামবর্ণের হলেও ইরার পাশে তাকে ভালোই কালো লাগে। সেই জায়গা থেকে মেয়ে দুটোর হয়তো ইরার পাশে তাকে পছন্দ হয়নি। সৌম্য সেসব ভাবনা চাপা দিল। মৃদু হেসে বলে, জানি, কিন্তু দিন শেষে এই কথাটাই সত্য, তুই চাঁদ, আমি বামন। তবে আমি ভাগ্যবান, বামন হয়েও চাঁদের ভালোবাসা পেয়েছি। আর চাঁদের ভালোবাসা যে এত নিখুঁত আর খাঁটি হয় তা আমি কখনো জানতাম না যদি না ইরাবতী আমায় ভালোবাসতো। ইরার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। বলে, তুই নিজেকে কখনো ছোট করিস না সৌম্য, আমি এসব নিতে পারি না। সৌম্য ইরার জলে ভরা চোখের দিকে চেয়ে রইল। ইরা এগিয়ে এসে সৌম্যর বুকে মাথা রেখে ভাঙা গলায় বলে, একবার ভালোবাসি বলবি? সৌম্য ডান হাত ইরার মাথায় রেখে মৃদু স্বরে বলে, এটা তো বলার জিনিস নয় ইরাবতী। ইরা মাথা উঁচু করে সৌম্যর দিকে চেয়ে ধরা গলায় বলে, তবুও বল। সৌম্য বাঁ হাতে ইরার চোখ মুছে দিয়ে বলে, তার আগে বল তুই কাঁদছিস কেন? ইরা নাক টেনে বলে, জানি না, তোকে ফিল করলেই আমার চোখ ভিজে যায়। সৌম্য বাকহীন হয়ে ইরার দিকে চেয়ে রইল। সৌম্য বুঝতে পারে না তার ঠিক কি বলা উচিত। ইরার কথার বিপরীতে ঢোক গিলে বলে, আমি তোকে ভালোবাসি বলতে পারবো না ইরাবতী। তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা এক সমুদ্রের পানির কাছে এক ফোঁটা জলের মতো। যেদিন তোকে তোর সমুদ্র সমান ভালোবাসার অর্ধেকটাও ভালোবাসতে পারবো সেদিন বলবো না হয়? কথাগুলো বলে সৌম্য সরে যেতে নিলে ইরা দু হাতে সৌম্যর গাল ধরে টলমলো চোখে চেয়ে আবদার করে, তবুও একবার ভালোবাসি বল না সৌম্য। ইরার কাছে সৌম্য আর অবাক হয় না, শুধু মুগ্ধ হয়ে চেয়ে দেখে তার ইরাবতীকে, দেখে তাকে ঘিরে তার ইরাবতীর পাগলামিগুলো। দু হাতে ইরার দুগালে আগলে নিয়ে ইরার চোখের দিকে তাকিয়ে কণ্ঠে আবেগ ঢেলে বলে, ভালোবাসি ইরাবতী, আরো অনেক বেশি ভালোবাসতে চাই তোকে। ইরার কান্না ভেজা মুখে হাসি ফুটল। নয়ন ভরে সৌম্যকে দেখে তার সৌম্যকে নিয়ে কেউ কিছু বললে তার শরীরে আগুন ধরে যায়। সে কখনো কারো মুখ থেকে তার সৌম্যকে নিয়ে একটা কটূক্তিও শুনতে চায় না। বিকেলে সৌম্যর কিনে আনা মাছ কাটছিল সন্ধ্যা। বাইরে চিৎকার চেঁচামেচি শুনে উঠে বাইরে গিয়ে থমথমে পরিবেশ দেখে সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। মাছ রেখে হাত ধুয়ে আসতে সময় লেগেছে, তার মধ্যেই সব ঠিকঠাক। মনে হলো আকাশ আর ইরার গলা পেয়েছে। আসমানি নাওয়ানের দিকে এগোনের আগেই পিছন থেকে আকাশ সন্ধ্যার হাত ধরে টেনে ঘরে নিয়ে যায়। সন্ধ্যা আকাশের দিকে ভ্রু কুঁচকে তাকায়। আকাশ ঘরের দরজা আটকে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে থাকে। আকাশ সন্ধ্যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভাবে তার এত সুন্দর বউকে নিয়ে মানুষ কেন ওরকম কথা বলে। সে তো তার সন্ধ্যা মালতীর থেকে চোখই সরাতে পারে না। সন্ধ্যা ডান হাত উঠিয়ে ইশারায় বোঝায় কি হয়েছে। আকাশ ডান হাত সন্ধ্যার গালে রেখে বলে, তুমি অনেক সুন্দর সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে রইল। আকাশ তাকে সুন্দর বলে, সে কি আসলেই অত সুন্দর? আকাশের মতো তো নয়, অথচ আকাশ কথা শুনে মনে হয় শুধু সেই সুন্দর। আকাশ দুহাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, আমার সোনা বউ তুমি, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমার সাথে আজ ঢাকা যাবে সন্ধ্যা মালতী, আমি আর তুমি যাব। সন্ধ্যা কি বলবে বুঝলো না। আকাশ আবদার করে, সোনা বউ প্লিজ চলো, আবার দুদিনের মাথায় তোমাকে নিয়ে চলে আসবে এখানে। তুমি তো অনেক দিন হলো কলেজেও যাও না, এর মাঝে কয়েকদিন কলেজ যেও। সন্ধ্যা ভাবলো আকাশ ভুল বলেনি,
সে অনেক দিন হলো কলেজ যায় না, আর আকাশের কাজ আছে বলেছে। সে না করবে কিভাবে? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি দেয়, সে যাবে। আকাশ খুশি হলো। অতঃপর সন্ধ্যা সারা মুখে সমানে চুমো খায়। আকাশকে থামতে না দেখে সন্ধ্যা আকাশের দিকে রেগে তাকালে আকাশ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, এভাবে তাকাও কেন বউ? একটু চুমোই তো খাই। চুমো খেতে আমার ভালো লাগে, আমি কি করব? সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়, তাই বলে এত? আকাশ সন্ধ্যার ঠোঁট জোড়ায় আবারও একটা চুমো খেয়ে সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলে, না, এতই না, এর চেয়েও অনেক বেশি ভালো লাগে আমার সন্ধ্যা মালতীকে চুমো খেতে। মনে হয় চুমো খেতে খেতে টুক করে গিলে খাই তোমাকে। কথাটা বলে আকাশ আবারও সন্ধ্যার নাকের ডগায় একটা চুমো খায়। সন্ধ্যা হতাশ চোখে চেয়ে রইল আকাশের দিকে। আকাশ মৃদু স্বরে বলে, রেডি হও, এক্ষুনি বের হব। এক্ষুনি বের হবে শুনে সন্ধ্যা অবাক হয়ে তাকালে আকাশ সন্ধ্যার গালে একটা চুমু খেয়ে বলে, যা যা খেতে চাইবে সব খাওয়াবো বউ। এক্ষুনি না বের হলে লেট হয়ে যাবে। কথাটা বলে আবারও সন্ধ্যাকে চুমু খেতে নিলে সন্ধ্যা দু হাতে তার মুখ ঢেকে নেয়। আকাশ হাসলো। সন্ধ্যাকে ছেড়ে বলে, রেডি হয়ে নাও বউ, ফাস্ট করো। আকাশ সবাইকে বলেছে তার ইম্পর্ট্যান্ট কাজ আছে। সকলে কিছু না বুঝলেও আসমানি নাওয়ান বুঝেছে, কারণ ভদ্রমহিলা আকাশকে বারবার যেতে নিষেধ করেছে, কিন্তু আকাশ শোনে না। সবশেষে সে হার মেনে বলেছে সন্ধ্যাকে সাবধানে নিয়ে যেতে। আকাশ যেহেতু বলেছে আবার কয়েকদিনের মধ্যেই ফিরবে, তাই সৌম্য কিছু বলেনি, সন্ধ্যাকে সাবধানে থাকতে বলেছে। পরদিন আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে একটু দূরে আকাশ গাড়ি সাইড করে সন্ধ্যাকে বসতে বলে গাড়ি থেকে নেমে যায়। সন্ধ্যা জানালার দিকে চেয়ে বাইরেটা দেখছিল। হঠাৎ চোখে পড়লো তার সোজা একটু দূরেই সকাল দাঁড়ানো, সামনে রায়ান। সকাল রায়ানকে কিছু বলছে, বারবার রায়ানের হাত ধরছে, কিন্তু রায়ান নিশ্চুপ। সন্ধ্যা গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সকাল আর রায়ানের দিকে এগিয়ে গেলে সকালের কান্না মাখা গলায় বলা কথাগুলো ভেসে আসে। সকাল রায়ানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, রায়ান, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি সব করব রায়ান। তুমি সব কিছু চেক করে দেখো, আমি কোনোদিন অন্য কোনো ছেলের সাথে কথাও বলিনি। আমি আর সন্ধ্যারও খারাপ চাই না। রায়ান ঢোক গিলে বলে, আমিও তোমাকে আর চাই না সকাল। রায়ানের কথাটা শুনতেই সকালের কান্নার বেগ বাড়ে। সকাল রায়ানের বুকে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন বলো না রায়ান, তুমি আমাকে শাস্তি দাও, আমি কিছু বলবো না। তুমি শুধু আমাকে রেখে যেও না। রায়ান সকালকে তার থেকে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে, তুমি আমার থেকে দূরে থাকো সকাল। আমি আর কতবার বলবো আমি তোমাকে চাই না। সকাল ঝাপসা চোখে রায়ানের দিকে তাকায়। হঠাৎই সকাল এগিয়ে গিয়ে রায়ানের পায়ের কাছে বসে দু হাতে পা জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। রায়ান হতভম্ব হয়ে যায়, সাথে সন্ধ্যা। এতক্ষণে বুঝেছে সকাল আর রায়ান সম্পর্ক আছে। এই ব্যাপার বুঝে যতটা না অবাক হয়েছে, তার থেকে বহুগুণ অবাক হয় সকালকে রায়ানের পা ধরে বসে কাঁদতে দেখে। ভীষণ খারাপ লাগছে তার। সকাল কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে যেও না রায়ান, আমি তোমার সব কথা শুনবো। আমাকে ফিরিয়ে দিও না রায়ান। রায়ান ঢোক গিলল, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর সামান্য ঝুঁকে সকালের হাত পা থেকে ছাড়িয়ে নিয়ে হাঁটু মুড়ে বসে সকালের কান্না মাখা চোখে তাকায় রায়ানের দিকে। রায়ানের চোখ দুটো লাল। নিজেকে সামলে মৃদুস্বরে বলে, তোমাদের মস্তিষ্ক বিকৃত টাইপ সকাল। এরকম মানুষের সাথে আমি নিজেকে জড়াতে চাই না। আমার মা বলে, সারা জীবনের জন্য নিজের জীবন নষ্ট করার চেয়ে সাময়িক কষ্ট পাওয়া ভালো। আমি সেটাই করছি। আমি তোমাকে ভালোভাবে বলছি, আমি তোমাকে চাই না সকাল। আমার কাছে এসে লাভ নেই। তুমি তোমার লেভেলের মানুষ খুঁজে নিয়ে ভালো থেকো। সকাল ভাঙা গলায় বলে, আমি অন্য কারো হলে তোমার কষ্ট হবে না? রায়ান বিদ্রুপ হেসে বলে, কষ্ট আরো অনেক কিছুতেই হয়েছে। যত্ন করে কষ্ট দেওয়ার মানুষটাই তুমি। তাই এসব কথা তোমার মুখে মানায় না। বাদ দাও এসব। ভালো থেকো। আমার সামনে আর কখনো এসো না। কথাগুলো বলে রায়ান উঠে দাঁড়ায়। উল্টো ঘুরে চোখ বুজে লম্বা শ্বাস ফেলে ছেলেটা এখানে আর দাঁড়ালো না। গট গট পায়ে সামনের দিকে এগিয়ে গেল। সকাল আর শব্দ করে কাঁদলো না। শব্দহীন চোখের পানি ফেলতে লাগলো। দৃষ্টি রায়ানের পানে। রাস্তায় অনেক মানুষ অনেকক্ষণ যাবৎ বাঁকা চোখে দেখছে। সকাল রায়ানের দিকে চেয়ে বিড়বিড় করে, ঠিক আছে, আর কখনো আসবো না তোমার সামনে। তুমি ডাকলেও আর আসবো না রায়ান, দেখে নিও। কথাগুলো বলে ধীরে ধীরে সকাল উঠে দাঁড়ায়। চোখের বাঁধ এখনো ভাঙা। দুর্বল শরীর নিয়ে উল্টো দিকে এগোলে সন্ধ্যা সকালের দিকে যেতে চায়, কিন্তু আকাশ সন্ধ্যার হাত টেনে ধরে। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে ঢোক গিলল। আকাশ সন্ধ্যার জন্য চকলেট আইসক্রিম কিনতে গিয়েছিল। সৌম্য তাকে কল করে বলে দিয়েছে। সন্ধ্যা কলেজ যাওয়ার আগে এসব কিনে নেয়। আকাশ সন্ধ্যার জন্য এসব খাবার কিনে এনে এতক্ষণ রায়ান আর সকালের কাহিনী দেখছিল।
সন্ধ্যাকে সকালের দিকে এগোতে দেখে তার রাগ হয়। সন্ধ্যাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে রেগে বলে, তোমার কথা মেনে তোমার বেয়াদব বোনকে ছাড় দিয়েছি, আমাকে আর রাগিও না সন্ধ্যা মালতী। সন্ধ্যা ঢোক গিলল, সামনে তাকিয়ে আশেপাশে চোখ বুলালে দেখলো সকাল নেই। দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা। কলেজ ছুটির পর সন্ধ্যা কলেজ থেকে বেরিয়ে একপাশে দাঁড়ায়। তার ফ্রেন্ড লামিয়া আজ কলেজ আসেনি, এজন্য তার মনটা একটু খারাপ। ভেবেছিল অনেকদিন পর লামিয়ার সাথে দেখা হবে, কিন্তু সে তো আসেইনি। নিয়াজ এদিকে একটা কাজে এসেছিল। রাস্তার পাশে সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়াজ এগিয়ে এসে বলে, এই যে আকাশের বউ, কেমন আছো? নিয়াজের কণ্ঠ সাথে এরকম সম্বোধনে সন্ধ্যা কিছুটা অস্বস্তি নিয়ে তাকায়। নিয়াজকে দেখে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায় ভালো। নিয়াজ আশেপাশে তাকিয়ে আকাশকে না দেখে বলে, আকাশের জন্য ওয়েট করছো? ওয়েট, ওকে কল করছি। কথাটা বলে নিয়াজ পকেট থেকে ফোন বের করে। তখনই সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। নিয়াজ খেয়াল করতেই সন্ধ্যার ফোনে চোখ বুলিয়ে লেখাটি পড়ল, ভাইয়া, আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, আপনার কি একটু সময় হবে? নিয়াজ ভ্রু কুচকে তাকায়। আকাশের বউ তার সাথে আবার কি কথা বলতে চায়? নিয়াজ মাথা তুলে সন্ধ্যার দিকে তাকালে সন্ধ্যা কাঁচুমাচু মুখ করে তাকায়। নিয়াজ খুব স্বাভাবিকভাবেই বলে, হবে সময়। এরপর আশেপাশে তাকিয়ে বাম দিকে যেতে যেতে বলে, আমার সাথে এসো। সন্ধ্যা নির্দ্বিধায় নিয়াজের পিছু পিছু যায়। সৌম্য আকাশের পর সন্ধ্যা নিয়াজকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। অবিশ্বাস করবে কেন? নিয়াজের জন্যই তো সে তার সৌম্য ভাইয়া আজও বেঁচে আছে। এই উপকার তারা কখনো ভুলবে না। নিয়াজ সন্ধ্যাকে নিয়ে পাশে একটি রেস্টুরেন্টে এসেছে। নিয়াজ সামনে বসে কোল্ড কফি অর্ডার করে। সন্ধ্যা তার সামনে বসেছে। নিয়াজ সন্ধ্যার দিকে চেয়ে বলে ফেলো। সন্ধ্যা ফোনে কিছু টাইপ করে নিয়াজের দিকে ফোন বাড়িয়ে দেয়। আমার গলার অপারেশন করালে আমি কি মরে যাব ভাইয়া? লেখাটি পড়ে নিয়াজের খুবই খারাপ লাগলো। তার 14 গোষ্ঠীতেও কোনো বোন নেই, সব শুধু ভাই। সন্ধ্যার দুবার ভাইয়া ডাকটা যেমন ভালো লাগলো, তেমনি সন্ধ্যাকে বোন ভেবে সন্ধ্যার কথা না বলার ব্যাপারটা খারাপ লাগলো। অতঃপর গলা ঝেড়ে বলে, আসলে ব্যাপারটা এরকম নয়, কম বেশি রিস্ক তো সব অপারেশনেই থাকে। যেহেতু তোমার গলা অপারেশন, তাই একটু সেন্সিটিভ। সামান্য বেশি রিস্ক আছে বলায় আকাশ সম দুজনেই পিছিয়ে গিয়েছে। ওদের কাজে আমি হতাশ হয়েছি, আবার ভালোও লেগেছে। ওরা তোমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। সন্ধ্যা নিয়াজের কথাগুলো মন দিয়ে শুনলো। এরপর টাইপ করে, আমি কথা বলতে চাই ভাইয়া, আপনার বন্ধু আর সৌম্য ভাইয়াকে আপনি একটু বোঝাবেন। নিয়াজ সন্ধ্যার লেখাটি পড়ে একটু হাসলো। ভালো লাগলো সন্ধ্যার আবদার। জবাবে বলে, আচ্ছা, আমি ওদের দুজনের সাথে আবারও কথা বলবো, চিন্তা করো না। সন্ধ্যার মুখে হাসি ফুটলো। ওয়েটার তাদের টেবিলে দুটো কোল্ড কফি রাখলে নিয়াজ একটা সন্ধ্যার দিকে এগিয়ে দেয়। এরপর নিজের কোল্ড কফি তার সামনে নিয়ে কি মনে করে সামনে তাকালে দেখলো আকাশ রেস্টুরেন্টে ঢুকছে। নিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ যা পাগলাতে, এ যে সন্ধ্যার সাথে তাকে দেখেই রেগে বোম হয়ে যাবে, নিয়াজ খুব ভালোই জানে। ভেবেছিল কফিটা খেয়েই বেরিয়ে যাবে, কপালে আর নেই। কিসের খাওয়া কিসের কি, তাকে আগে লুকাতে হবে। আশেপাশে কোন দিকে যাবে বুঝতে না পেরে হঠাৎ করে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। সামনে বসা সন্ধ্যা ভ্রু কুচকে নেয়। সে বুঝতে পারলো না নিয়াজের কাহিনী। হঠাৎ এভাবে নিচু হয়ে গেল কেন? সন্ধ্যা ভাবলো হয়তো নিয়াজের নিচে কোনো কিছু পড়ে গিয়েছে। সন্ধ্যার গলা শুকিয়ে গেছে। কোল্ড কফি খাওয়ার জন্য পাইপে মুখ লাগানোর আগেই আকাশ এসে কোল্ড কফির গ্লাস সন্ধ্যার সামনে থেকে কেড়ে নিয়ে টেবিলের উপর ঠাস করে উল্টো করে দেয়। সন্ধ্যা দ্রুত মাথা তুলে তাকালে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশের দৃষ্টি দেখে মেয়েটা ঢোক গিলল। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কোল্ড কফি তোমার এত পছন্দ বউ? সন্ধ্যা মাথা নিচু করে নিল। আশেপাশে অনেকে অবাক হয়েছে। আকাশ সভাপতি হিসেবে মোটামুটি সবাই চেনে, সে বিবাহিত এটাও জানে, কিন্তু এই রেস্টুরেন্টে বসা মেয়েটি আকাশের বউ এটা অনেকেই জানতো না। আকাশ শক্ত দৃষ্টিতে সন্ধ্যার পানে রেখে টেবিলের উপর হাতে জোরসে একটি থাবা দিয়ে রাগান্বিত স্বরে বলে, নিয়াজ, তুমি কি নিজে বেরোবে নাকি আমার হাত ময়লা করতে হবে? নিয়াজ টেবিলের নিচ থেকে ঢোক গিলে ভয়ে ভয়ে বলে, বিশ্বাস কর, আমি তোমার বোনকে একদম আমার বউয়ের চোখে দেখি। কথাটা বলেই নিয়াজ জিহ্বায় কামড় দিয়ে বলে, এই না না, থুক্কো, মানে বলতে চাইছিলাম আমি তোমার বউকে বোনের চোখে দেখি। সত্যি? সন্ধ্যা যদিও আকাশকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু টেবিলের তলা থেকে নিয়াজের কথা শুনে মুখে হাত দিয়ে লুকিয়ে একটু হাসলো। আকাশ এগিয়ে এসে সামান্য নিচু হয়ে ডান হাতে নিয়াজের শার্টের কলার ধরে টেবিলের তলা থেকে নিয়াজকে টেনে বের করে। নিয়াজ ঢোক গিলল। সে কিছু বলার আগেই আকাশ রাগান্বিত স্বরে বলে, এখানে কি হচ্ছিল? নিয়াজ সন্ধ্যা দুজনেই ঢোক গিলে বারবার। তারা আকাশের রাগকেই বেশি ভয় পাচ্ছে। সন্ধ্যা এগিয়ে এসে আকাশকে নিয়াজের থেকে সরিয়ে নিতে চায়।
ব্যাপারটি আকাশ খেয়াল করতেই নিয়াজকে ধাক্কা দিয়ে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে। সন্ধ্যা গালে ব্যথা পায়। আকাশ চোখ বুঝলো, রাগে মাথা ফেটে যাচ্ছে। এই বেয়াদব্যকে খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে গিয়েছে। আর এসে এখানে আরেক ছেলের সাথে গল্প করছিল, আবার এখন তার জন্য দরদও দেখাচ্ছে। আকাশ নিজেকে দমিয়ে নিতে চাইলো। চোখ খুলে সন্ধ্যার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অন্যদের প্রতি দরদ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম, সব ছোটাবো আজ। কথাটা বলে সন্ধ্যার গাল ছেড়ে শক্ত করে সন্ধ্যার হাত চেপে ধরে। এরপর নিয়াজের দিকে চেয়ে বলে, তোমার হিসাব আমি পরে করছি, আগে বউয়ের সাথে হিসাব মিটাই, খুন করে ফেলবো তোমায়। নিয়াজ আমতা আমতা করে বলে, ঠিক আছে। নিয়াজের এমন স্বাভাবিকভাবে বলা কথা আকাশের রাগ আরো বাড়িয়ে দিল। আকাশ তেড়ে আসতে নিলে নিয়াজ পিছিয়ে যায়। আকাশ নিজেকে আটকালো। ভস্ম করে দেওয়া দৃষ্টি নিয়াজের দিকে রেখে সন্ধ্যাকে টেনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। গাড়ির কাছে এসে আকাশ দরজা খুলে দিলে সন্ধ্যা ভয়ে ভয়ে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যাকে দাঁড়িয়ে যেতে দেখে রেগে সন্ধ্যাকে দিয়ে ছিটে বসিয়ে দেয়। এরপর শব্দ করে দরজা লাগায়। রাগে মাথা কাজ করছে না। এপার ওপার কয়েকবার হাঁটলো। এরপর হঠাৎই গাড়ির দরজায় জোরে সোরে একটা লাথি বসায়। ভেতর থেকে সন্ধ্যা কেঁপে ওঠে। জানালা দিয়ে ভীত চোখে তাকায় আকাশের দিকে। নিয়াজ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে আকাশকে দেখে আবারও ঢোক গিলল। বেচারি কোথায় যে ফেসেছে। ইস! আকাশ নিয়াজকে খেয়াল করতে বড় বড় পা ফেলে এগিয়ে এসে দু হাতে নিয়াজের কলার ধরে দাঁত কিরমির করে বলে, তোদের দুটোকেই মেরে ফেলবো একদম। নিয়াজ মিনমিন করে বলে, তুমি কি আমাকে বন্ধু ভেবে তুই করে বলছো? আকাশ চোয়াল শক্ত করে নিয়াজের দিকে তাকালে নিয়াজ মেকি হেসে বলে, না মানে আমিও তাহলে তুই কনভার্ট হতাম আর কি, তাই বলছি। আকাশের আর সহ্য হচ্ছে না। সে নিয়াজের কলার ছেড়ে আশেপাশে কিছু খুঁজলো। নিয়াজ ছাড়া পেয়ে আর থাকে। সে একদিকে দৌড় দিয়েছে। আকাশ আশেপাশে কিছু না পেয়ে পায়ের জুতো খুলে নিয়াজের দিকে ছুঁড়ে মারে আর চেঁচিয়ে বলে, তোকে আমি খুন না করলে তোর নাম নিয়াজ না, বেয়াদব। নিয়াজ আকাশের কথা শুনতে পেয়ে বিড়বিড় করো বিড়বিড় করলো। নিয়াজ আকাশের কথা শুনতে পেয়ে বিড়বিড় করলো, কি ছলচাতুরি, কি ছলচাতুরি, আমার এত সুন্দর নাম বদলে দেওয়ার ফায়দা লুটছে। আকাশ সন্ধ্যাকে নিয়ে বাড়ি ফিরছে। গাড়ি এত জোরে চালিয়েছে সন্ধ্যা তো ভেবেছিল আজ তাদের অ্যাক্সিডেন্ট নিশ্চিত। সন্ধ্যা ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। আকাশ ঘরে এসে শব্দ করে দরজা লাগালে সন্ধ্যা কেঁপে ওঠে। মাথা নিচু মেয়েটার। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। সন্ধ্যা ভয়ে এক পা পিছিয়ে যায়। সন্ধ্যার এটুকু কাজে আকাশ আরো রাগলো। ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে সন্ধ্যার মুখ উঁচু করে রাগান্বিত স্বরে বলে, কেন গিয়েছিলে ওখানে? সন্ধ্যা আকাশের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে আবার সাথে সাথে চোখ বুজে নেয়। এমনিতেই বাড়িতে কেউ নেই, তার উপর আকাশের এত রাগ দেখে মেয়েটা ভয় পাচ্ছে ভীষণ। আকাশ দাঁত কিরমির করে বলে, সন্ধ্যা মালতি, বিলিভ মি, তোমাকে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে। ভদ্র মেয়ের মতো সুন্দর করে উত্তর দিয়ে আমাকে ঠান্ডা করো। আকাশের শক্ত করে বলা কথাগুলো শুনে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, দ্রুত টাইপ করো। সন্ধ্যা চোখ খুলে আকাশের দিকে তাকালে আকাশ ধমক দিয়ে বলে, লিখতে বলেছি, আমার দিকে তাকাতে না, কথা কানে যায় না তোমার? সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে, মাথা নিচু করে নেয়, হাত কাঁপছে তার। আকাশকে কি বলবে বুঝতে পারছে না। অপারেশনের কথা বললে যদি আরো রেগে যায়। সন্ধ্যার কান্না পাচ্ছে। আকাশের সাথে তার একা আসা উচিত হয়নি একদম। লোকটা রেগে গেলে একদম চেনা যায় না। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ রাগান্বিত স্বরে বলে, সন্ধ্যা মালতী, আমি তোমাকে কিছু বলছি, আমার কথা শোনো। ওই বেয়াদবটার সাথে কেন রেস্টুরেন্ট গিয়েছিলে তুমি? এটুকু বলে এগিয়ে এসে আবারও সন্ধ্যার গাল চেপে রেগে বলে, বেয়াদব মেয়ে, আমাকে বলিসনি কেন তোর রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে? কোল্ড কফি খেতে ভালো লাগে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তোর স্বাদ মেটাতাম। কিন্তু তুই বাইরে ছেলের সাথে বসে এসব কেন, কোন সাহসে খাচ্ছিলি বল? সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। এদিক ওদিক পাইচারি করে কিছুক্ষণ। এরপর আবারও রেগে বলে, ফোনে টাইপ কর দ্রুত, নয়তো আজ তোকে আমি ছাড়বো না বলে দিলাম। সন্ধ্যা ঢোক গেলছে বারবার, তার মাথা কাজ করছে না। আকাশ দেখলো 1 মিনিট 2 মিনিট করে পুরো 5 মিনিট পেরিয়ে গেল, অথচ সন্ধ্যা সেভাবেই দাঁড়িয়ে আছে। আকাশ রেগে মেগে সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গায়ের জোরে ফোন আছাড় মারে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়, চোখ তুলে আকাশের দিকে তাকায়। তখনই আকাশ চিৎকার করে বলে, সন্ধ্যা মালতী, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। কথাটা বলতে বলতে সন্ধ্যাকে থাপ্পড় মারার জন্য হাত উঠায় আকাশ। সন্ধ্যা ভয়ে চোখ বুজে নেয়, দু হাতে জামা মুঠো করে ধরে। আকাশ থেমে গিয়েছে, কি করতে যাচ্ছিল ভেবেই ঢোক গিল। এবার নিজ রাগ হলো। সন্ধ্যার পেটে ধাক্কা দিয়ে সন্ধ্যাকে বেডের উপর ফেলে দিয়ে ঘরে বড় সড়ো একটা আয়না পুরো উল্টে ফেলে দেয়।
আয়নাটি উপর হয়ে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আকাশ থামলো না, এগিয়ে গিয়ে টি টেবিলের উপর কাঁচ উল্টে ফেলে দেয়। ঘরে যে কয়টা ফুলদানি ছিল সব একে একে ছুঁড়ে দেয়। জগ গ্লাস থেকে শুরু করে সবকিছু একে একে ছুঁড়ে ফেলে। সন্ধ্যা ভয়ে কেঁদে দিয়েছে। আকাশকে কেমন অস্বাভাবিক লাগছে, তার ভীষণ ভয় লাগছে। এক পর্যায়ে ঘরে ভাঙার মতো কিছু না পেয়ে আকাশ ডিভানে একটা লাথি দেয়, যার ফলে ডিভান কয়েক হাত সরে যায়। এরপর আকাশ থামলো, চোখ বুজে রেখেছে, শরীর কাঁপছে তার। সন্ধ্যা দু হাতে মুখ চেপে নিঃশব্দে চোখের পানি ফেলে। ঘরে পুরো ভূমিকম্পের মতো অবস্থা করে ফেলেছে। সন্ধ্যা বারবার শুকনো ঢোক গিলছে। এতক্ষণ পর আকাশকে থামতে দেখে সন্ধ্যা একটু স্বস্তি পায়। প্রায় অনেকক্ষণ যাবৎ আকাশকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা সাহস জুগিয়ে বেড থেকে নামতে গেলে আকাশ দ্রুত পায়ে এগিয়ে এসে বাঁ হাতে সন্ধ্যার পেটে চাপ দিয়ে আটকে দেয়। মৃদু স্বরে বলে, নিচে নেমো না, পা কাটবে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। কিছুক্ষণ আগের আকাশ আর এখনকার আকাশের মাঝে রাত দিন তফাৎ। কিছুক্ষণ আগেই আকাশ রেগে কেমন পাগলের মতো আচরণ করছিল, আর এখন একদম ঠান্ডা। সন্ধ্যার দুটো আকাশকে মেলাতেই পারছে না। আকাশ খেয়াল করলো সন্ধ্যার দু চোখ ভেদ করে নোনা পানি গড়িয়ে পড়েছে গালে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে চোখ রেখে অনুতপ্ত স্বরে বলে, সরি শোনাবো। সন্ধ্যা ঢোক গিলল। এই আকাশকে সে সবচেয়ে বেশি চেনে। মনে হচ্ছে তার জানে পানি এসেছে। সন্ধ্যার গালে গড়িয়ে পড়া নোনা পানি আকাশ তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিয়ে আঙুলটি মুখে পুরে নেয়। মুখের ভঙ্গি এমন যেন আঙুলের ডগায় চকলেট ভরে খাচ্ছে। দৃষ্টি সন্ধ্যার পানে। 10 সেকেন্ডের মাথায় মুখ থেকে আঙুল বের করে মোহনীয় গলায় বলে, টেস্টি সল্ট। সন্ধ্যা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এই প্রথম শুনলো চোখের পানি টেস্টি লবণ হয়। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে হিমশীতল কণ্ঠে বলে, আমি তোমাকে অবিশ্বাস করি না সন্ধ্যা মালতী, তবে ইবলিশকে একটুও বিশ্বাস করি না। আমার ভোলা ভালা বউয়ের মাথা খাওয়ার আগেই তোমার পেটে আমার বিষ দিয়ে দিচ্ছি। আমার বিষ পেটে থাকলে ইবলিশ তোমার দৃষ্টি আর এদিক ওদিক নিয়ে যেতে পারবে না। আকাশের কথা বুঝতে পেয়ে সন্ধ্যা শীর্ষের অনুভব হয়। ঢোক গিল মেয়েটা। ঠোঁট নাড়িয়ে আকাশকে কিছু বোঝাতে চায়। তার আগেই আকাশ সন্ধ্যার ঠোঁটে ডান হাতের বুড়ো আঙুল চেপে সন্ধ্যার চোখের দৃষ্টি রেখে ঠান্ডা গলায় বলে, পরে শুনবো, এখন আদর করে দাও, পিপাসা পেয়েছে আমার। কথাটা বলে সন্ধ্যার পিঠে বাঁ হাত দিয়ে সন্ধ্যাকে উঁচু করে তার বরাবর নিয়ে আসে। ডান হাত আলতো করে সন্ধ্যার চুলের ভাঁজে নিয়ে নিজ ঠোঁটের ভাঁজে সন্ধ্যার ঠোঁট পুড়ে নেয়।